অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ফুলের বাকি অংশটুকু অর্থাৎ একটি আদর্শ ফুলের গঠন এ বিষয়ে একটু শেখার চেষ্টা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে ফুল এবং ফুলের প্রকারভেদ এ নিয়ে আলোচনা করেছিলাম। সে সময় আমি তোমাদেরকে একটু বলে রেখেছিলাম যে একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। আজকের ভিডিওটি যাতে সহজ হয় বা আমাদের একটু বোধগম্য হয়, সেই জন্য আমি গত ক্লাসে তোমাদের একটু বলে রেখেছিলাম যে একটি আদর্শ ফুলের 5টি অংশ বা স্তবক থাকে। তো 5টি অংশ বা স্তবকগুলো কি কি? 5টি অংশগুলো, এই 5টি অংশ এর ভিতরে ফার্স্ট হচ্ছে তোমার পুষ্পাক্ষ, ফ্লোরাল অ্যাক্সিস। দেন 2 নম্বরটা হচ্ছে বৃতি, ক্যালিক্স। 3 নম্বরটা হচ্ছে দলমণ্ডল और করলা। 4 নম্বরটা হচ্ছে পুংস্তবক, এন্ড্রোসিয়াম। 5 নম্বরটা হচ্ছে গাইনোসিয়াম। তো শিক্ষার্থীরা 5টি অংশ থাকে, এই 5টি অংশ সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তো আমরা চলে যাই বোর্ডে। তোমরা একটু খেয়াল করো, স্ট্রাকচার অফ এ টিপিক্যাল ফ্লাওয়ার, একটি আদর্শ ফুলের গঠন। তো একটি আদর্শ ফুলের গঠন, একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে যথা, এটি আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, আজকে একটু রিভিউ দিচ্ছি। 1 নম্বরটা হচ্ছে পুষ্পাক্ষ, ফ্লোরাল অ্যাক্সিস। তারপরে হচ্ছে বৃতি, ক্যালিক্স। দলমণ্ডল হচ্ছে করলা। পুংস্তবক বা পুংকেশর, এন্ড্রোসিয়াম। স্ত্রীস্তবক বা গর্ভকেশর, গাইনোসিয়াম। তো শিক্ষার্থীরা, আমরা জানলাম যে একটি ফুলের 5টি অংশ থাকে। এই 5টি অংশর রূপক কতগুলি নাম রয়েছে, অথবা এই 5টি অংশ কিভাবে একটি ফুলকে বংশবৃদ্ধিতে বা পরাগায়নে সহায়তা করে, কাজ অনুযায়ী এদের একটু নাম রয়েছে। যেমন প্রথমটা ফ্লোরাল অ্যাক্সিস। এটি আসলে একটি ফুলের গোড়ার দিকের অংশ, আমি লিখে দিব তোমাদেরকে এটা। তার আগে একটু বলে নেই যে পুষ্পাক্ষ বা ফ্লোরাল অ্যাক্সিসটাকে বলা হয় ফুলের ধারক অংশ। ফুলের ধারক অংশ, দ্যাট মিন্স এটি ফুলের অন্য 4টি অংশকে ধারণ করে। এ বিষয়ে আমি পরে আসতেছি। অন্য 4টি অংশকে ধারণ করে। দেন দ্বিতীয়টা বৃতি এবং দলমণ্ডল, ক্যালিক্স ও করলা। এই দুইটাকে বলা হয় সাহায্যকারী স্তবক। সাহায্যকারী স্তবক। তারপরে রয়েছে তোমার ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। যদি তোমাদের পরীক্ষা বলা হয় যে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কয়টি, তাহলে আনসার হবে 2টি। একটা পুংস্তবক আর একটি স্ত্রী স্তবক। আর যদি বলা হয় প্রজনন স্তবক কয়টি, তাহলেও তোমার 2টি, একটা পুংস্তবক আর একটা স্ত্রী স্তবক। এই দুটি সরাসরি অংশগ্রহণ করে এবং বাকি যে রয়েছে বাকি অংশগুলি তাকে সহযোগিতা করে, বৃতি এবং দলমণ্ডল। এ কারণে ওরা সাহায্যকারী। তাহলে এই দুটোকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক और প্রজনন স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক আর প্রজনন স্তবক। অত্যাবশ্যকীয় স্তবক বা প্রজনন স্তবক। এখন আমরা এই 5টি অংশ সম্পর্কে আজকে বিস্তারিত দেখার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি এখান থেকে কিছু শিখতে পারবে। আচ্ছা, আমরা একটু চলে যাই প্রথমটাতে, পুষ্পাক্ষ, ফ্লোরাল অ্যাক্সিস। পুষ্পাক্ষটা, ফ্লোরাল অ্যাক্সিস, এটি কোথায় থাকে, কি করে, কাজটা কি, সেটা আমরা একটু দেখব। ফ্লোরাল অ্যাক্সিস, আমি ফুলের গতানুগতিক ধারায় সাধারণত আমরা করি কি, যে একটি ফুল, আদর্শ ফুলের গঠন পড়াতে গিয়ে ফুলের চিত্রটা আঁকিয়ে তারপরে বাকি অংশগুলো আমরা একটু দেখিয়ে দেই। আমি আজকে তোমাদের ফুলের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে দেখাবো, আর এইগুলোকে কম্বিনেশন করে তোমরা বাসায় ফুলটি আঁকাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে পুষ্পাক্ষটা ফুলের সর্বাপেক্ষা গোড়ার দিকের অর্থাৎ নিচের দিকের, ফুলের সর্বাপেক্ষা গোড়ার দিকের গোলাকার অংশকে বলা হয় পুষ্পাক্ষ।
ফুলের সর্বাপেক্ষা গোড়ার দিকের গোলাকার অংশকে বলা হয় পুষ্পাক্ষ। এটি ফুলের সর্বাপেক্ষা নিচের দিকে অবস্থান করে এবং হচ্ছে গোলাকার অংশ, ফুলের সর্বাপেক্ষা গোড়ার দিকের বা নিচের দিকের গোলাকার অংশকে পুষ্পাক্ষ বলে। এ বিষয়ে তোমার বইয়ে কিন্তু কিছুই দেয়া নেই, সুতরাং আমার কথাটা একটু ভালো করে শুনবে এবং হচ্ছে আমি এখানে বোর্ডে লিখে দিব অবশ্য তোমাদের। ফুলের সর্বাপেক্ষা গোড়ার দিকের গোলাকার অংশকে পুষ্পাক্ষ বলে। সে তোমাদের আমি একটি উদাহরণ দেই। তুমি মনে করো অনেকগুলো ফুল বাসায় কিনে নিয়ে এসেছো, আসার পর টেবিলের উপরে এগুলোকে ছড়ায় ছিটিয়ে রেখেছো, তো সেটি কি ভালো দেখাবে? না, সেটি ভালো দেখাবে না। তুমি যদি একটা ভেসের ভিতরে ফুলগুলোকে রাখো, ফুলদানিতে রাখো, তাহলে ফুলগুলোকে সুন্দর দেখাবে। হেয়ার এই ভেসটি হচ্ছে তোমার ফ্লোরাল অ্যাক্সিস। এখানে এই ভেসটি হচ্ছে বা দানিটা হচ্ছে, ফুলদানিটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস বা হচ্ছে পুষ্পাক্ষ। আমি একটু সংজ্ঞাটা একটু লিখে দিতে চাই, যেহেতু তোমাদের একটি বইয়ে নেই। তাহলে ফুলের সর্বাপেক্ষা গোড়ার বা নিচের দিকের গোলাকার, ফুলের সর্বাপেক্ষা গোড়ার বা নিচের দিকের গোলাকার, ফুলের সর্বাপেক্ষা গোড়ার বা নিচের দিকের গোলাকার অংশকে, ফুলের সর্বাপেক্ষা গোড়ার বা নিচের দিকের, ফুলের সর্বাপেক্ষা গোড়ার বা নিচের দিকের গোলাকার অংশকে পুষ্পাক্ষ বলে, ফ্লোরাল অ্যাক্সিস বলে। এটি বৃন্ত শীর্ষে অবস্থান করে, এটি বৃন্ত শীর্ষে অবস্থান করে। এটি বৃন্ত শীর্ষে অবস্থান করে। কিভাবে বৃন্ত শীর্ষে? ধরো এটা একটা ফুলের হচ্ছে তোমার বোটাটা, এটা ফুলের বোটাটা, এরপরে ফুলটা এখানে শুরু হয়েছে, ফুলটা এখানে শুরু হয়েছে, তাহলে এইটা হচ্ছে বৃন্ত, এটা বৃন্তের মাথায় রয়েছে, এটা বৃন্ত, পুষ্পবৃন্তটা পেটিওল, এটা পুষ্পবৃন্ত, পুষ্পবৃন্ত, এটা হচ্ছে তোমার পুষ্পবৃন্ত বা পেটিওল। তাহলে পুষ্পবৃন্তের বলছে কি যে এটি পুষ্পবৃন্ত, এটি পুষ্পবৃন্তের বা হচ্ছে পুষ্প, এটি বৃন্ত শীর্ষে অবস্থান করে। এটা বৃন্ত শীর্ষে, কার বৃন্ত শীর্ষে অবস্থান করে? এটি হচ্ছে তোমার ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। এটা ফুলের হচ্ছে এটি পুষ্পবৃন্ত এবং পুষ্পবৃন্তের শীর্ষে, দ্যাট মিন্স হচ্ছে উপরের দিকে রয়েছে। আমরা যদি এখানে দেখি তাহলে এই নিচের দিকে হবে হচ্ছে তার পুষ্পবৃন্তটা। তাহলে অর্থাৎ যে অংশটা দিয়ে হচ্ছে ফুলটা কাণ্ডের সাথে যুক্ত থাকে ওটার নামই হচ্ছে পুষ্পবৃন্ত, কাণ্ড বা শাখার সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে পুষ্পবৃন্ত। তাহলে এটি হচ্ছে পুষ্প, এটি কি? এটি বৃন্ত শীর্ষে অবস্থান করে। কিসের? ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। আর এটা দেখতে কেমন হচ্ছে? গোলাকার। আচ্ছা, আমি আগে তোমাদের বলেছি যে এই পুষ্পবৃন্তটা একটি ফুলদানির ন্যায় কাজ করে থাকে। তাহলে পুষ্পবৃন্তের কাজটা কি হবে? পুষ্পবৃন্তের একটাই কাজ, ফাংশন। তোমরা পরীক্ষায় একটি আদর্শ ফুলের গঠন আসলে এটার নামগুলো লেখার পরে প্রথমে একটু বর্ণনা দিবে, দেন কাজটি আলাদা করে সুন্দর করে পয়েন্ট দিয়ে গুছিয়ে লিখবে। ফাংশন বা কাজ, কার কাজটা? এই পুষ্পাক্ষের কাজ হচ্ছে ফুলের অন্য চারটি স্তবককে ধারণ করা। একটাই কাজ, একটি মাত্র কাজ, ফুলের অন্য চারটি স্তবককে হচ্ছে ধারণ করা। ফুলের অন্য চারটি স্তবককে ধারণ করা, ফুলের অন্য চারটি স্তবক। অন্য চারটি স্তবক কোনটি? অন্য চারটি স্তবক ওই যে বৃতি, করলা অর্থাৎ বৃতি, তারপরে দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এটাকে ধারণ করা। এখন এই জন্যই এটার নাম হয়েছে ধারক অংশ। তোমরা তাহলে এই যে আমি নামটা পাশে লিখেছি ধারক অংশ, এটা প্রমাণ পেলে যে ধারক অংশটা এটা কেন? যেহেতু ফুলের অন্য চারটি স্তবক এর উপর সাজানো থাকে। ফুলদানিতে তুমি ফুল রেখেছো, তাহলে ফুলদানিটার গোড়ার দিকের অংশটা একটু গোলাকার হয়ে থাকে এবং এইটা ফুলের অন্য চারটি, এর উপরে অন্য চারটি অংশ হচ্ছে সুন্দর করে সুসজ্জিতভাবে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে ধারক অংশ। আমরা সেকেন্ডটাতে যাব। দ্বিতীয়টা হচ্ছে তোমার
বৃতি। ক্যালিক্স ফুলের বাহিরের দিকের প্রথম স্তবক, একেবারে বাহিরের দিকের, ফুলের বাইরের দিকের প্রথম স্তবক হলো ফুলের বাইরের দিকের, এই লেখা রয়েছে এগুলো তোমার বইয়ে, ফুলের বাহিরের দিকের প্রথম স্তবক। ফুলের বাহিরের দিকের প্রথম স্তবক হলো বৃতি। ফুলের বাহিরের দিকের প্রথম স্তবক হচ্ছে বৃতি। একটি ফুলে এই বৃতির সংখ্যাটা 2টি, 4টি, 5টি বা বিভিন্ন সংখ্যায় হতে পারে। এখন বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃত্তাংশ বা সেপাল বলে। এখন বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে হচ্ছে বৃত্তাংশ বলা হয়। বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃত্তাংশ বলা হয়। তুমি ধরো যে দিস ইজ এ হ্যান্ডস, এ হাত, এই হাতের এটাকে আমরা যদি ধরি যে হাতের এই কবজি থেকে অংশটুকু, এটা ধরে একটা বৃতি, তাহলে এর প্রত্যেকটি সদস্য, এটা একটা 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 সদস্য, অর্থাৎ বৃতির প্রত্যেকটি সদস্যকে বলা হয় বৃত্তাংশ। তাহলে আঙ্গুলগুলো এক একটা হচ্ছে তোমার বৃত্তাংশ। আঙ্গুলগুলো এক একটা, এটা একটা বৃত্তাংশ, 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 আঙ্গুলগুলো হচ্ছে বৃত্তাংশ। তাহলে বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃত্তাংশ বা সেপাল বলে। এখন এই বৃত্তাংশগুলো কখনো দেখা যায় একসাথে যুক্ত থাকে এভাবে, আবার কখনো বৃত্তাংশগুলো হচ্ছে এরকম পরস্পর থেকে একটু আলাদা থাকে বা খণ্ডিত থাকে। তাহলে বৃত্তাংশগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে যুক্ত বৃতি, আর যদি বৃত্তাংশগুলো পরস্পরের সাথে যুক্ত না থাকে তাহলে সেটা হবে বিযুক্ত বৃতি। আমি আবারও বলছি তোমাদেরকে এই পয়েন্টটি। বৃতি ফুলের সর্বাপেক্ষা বাহিরের দিকের, ফুলের বাইরের দিকের প্রথম স্তবক হলো বৃতি। বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃত্তাংশ বলে। বৃতির প্রত্যেকটি সদস্য বা অংশকে বৃত্তাংশ বলে। একটি ফুলে হচ্ছে তোমার বৃতির সংখ্যা বিভিন্ন সংখ্যায় হতে পারে, 2টি, 4টি, 5টি বা বিভিন্ন সংখ্যায় হতে পারে। এখন এই বৃত্তাংশগুলো যদি পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হবে যুক্ত বৃতি, আর বৃত্তাংশগুলো যদি পরস্পরের সাথে যুক্ত না থাকে তাহলে সেটা হবে হচ্ছে বিযুক্ত বৃতি। কিভাবে আমরা একটু দেখব। তোমার বই একটি কথা আছে, সেটি হচ্ছে খণ্ডিত আর হচ্ছে যদি খণ্ডিত না হয়, এই কথাটি লেখা রয়েছে। তাহলে বৃতির খণ্ডিত অর্থাৎ যুক্ত আর বিযুক্ত অংশটা আমি একটু ক্লিয়ার করতে চাই। দেখো, বৃতির প্রত্যেকটি সদস্যকে বলা হচ্ছে বৃত্তাংশ। আমি সিম্পল একটু দেখাবো। হচ্ছে ধরে নিলাম যে এটা একটা হচ্ছে তোমার বৃতি, পুরোটা একটা বৃতি, একটা বৃতি। এটা একটা বৃতি। এখানে তোমরা খেয়াল করে দেখো যে এই বৃতিটার, এটা বৃতি ক্যালিক্স, এটাও হচ্ছে বৃতি। এখন বলছে যে বৃতির প্রত্যেকটি অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ। বৃতির প্রত্যেকটি অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ। এটা হচ্ছে তোমার বৃত্তাংশ বা সেপাল। একটু তোমরা খেয়াল করে দেখো যে বৃতির প্রত্যেকটি অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ বা সেপাল। তাহলে এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। এবার এখানে চলে আসো তুমি এই পাশের ছবিটাতে, এখানেও হচ্ছে তোমার বৃত্তাংশ রয়েছে, এখানেও বৃত্তাংশ রয়েছে। এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা, এটা একটা, আর পুরোটার নাম কি? বৃতি। সেম এখানেও এটা একটা বৃতি, এর বৃত্তাংশ, এগুলি হচ্ছে এক একটা বৃত্তাংশ। এখন যদি বৃত্তাংশগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটা অপরটার সাথে যুক্ত থাকে বা খণ্ডিত না থাকে, তাহলে সেটাকে বলা হবে যুক্ত বৃতি। তাহলে এখানে যুক্ত বৃতি কোনটা, এখানে যুক্ত বৃতি কোনটা আর বিযুক্ত বৃতি কোনটা,
প্রথম ছবিটা তুমি খেয়াল করে দেখো, আমি ধরলাম হচ্ছে তোমার এখানে এটা ধরলাম হচ্ছে তোমার এ, এটাকে ধরলাম বি, এই চিত্রটা এ, চিত্রটা হচ্ছে বি। তাহলে এ চিত্রে খেয়াল করে দেখো তুমি, বৃত্তির প্রত্যেকটি অংশ, এটা একটা বৃত্তাংশ, এটা বৃত্তাংশ, এটা বৃত্তাংশ, বৃত্তাংশ। এখানে এই বৃত্তিটাকে তুমি যদি ফুল থেকে আলাদা করতে চাও, তোমরা জবা ফুল নিয়ে দেখতে পারো, এখান থেকে সহজেই দেখা যায় এটা, এবং এটা সহজলভ্য ফুল। তো সেখানে তুমি তোমরা দেখবে কি, যে যদি এরকম এই বৃত্তাংশগুলো এভাবে সাজানো থাকে, যখন তুমি এই বৃত্তিটাকে আলাদা করতে চাবা ফুলটা থেকে, যখন এই বৃত্তিটাকে ফুলটা থেকে তুমি আলাদা করতে চাবা, তখন এর সাথে যে বৃত্তাংশগুলো আছে এগুলো হচ্ছে উঠে আসবে। তুমি ব্লেড অথবা নেডল দিয়ে যদি উঠাতে চাও, তাহলে এটার সাথে, এই বৃত্তির সাথে বৃত্তাংশগুলো, এক একটা অংশ বৃত্তাংশগুলো উঠে আসবে। অর্থাৎ এরা কোনো বিভক্ত নেই, এরা যুক্ত আছে, এরা কোনো খণ্ডিত নেই, এখানে কোনো খণ্ডায়ন নেই, অর্থাৎ এখানে কোনো খণ্ডায়ন নেই। আর এরকম যদি থাকতো মধ্যরেখা বরাবর, অর্থাৎ মাঝখান বরাবর যদি একটা মধ্যশিরার মতো থাকতো, তাহলে সেটা হচ্ছে তোমার বিযুক্ত হতো। তাহলে এই বৃত্তিটা, এই নাম্বার বৃত্তিটা আমরা যেটা দেখেছি, এই নাম্বারটা, তাহলে এটা কি হবে, এই বৃত্তিটা হবে হচ্ছে তোমার যুক্ত বৃত্তি, এটা হবে ক্লোজড, যুক্ত। কারণ কি, এই বৃত্তিটাকে তুমি যদি আলাদা করতে চাও, আইসোলেট করতে চাও, উদ্ভিদটা থেকে, ফুলটা থেকে আলাদা করতে চাও, তাহলে এই যে বৃত্তাংশগুলো এটার সাথে চলে আসবে, কারণ এটা যুক্ত রয়েছে। বিযুক্তর ক্ষেত্রে এখানে আসো, বিযুক্ত বৃত্তির ক্ষেত্রে এই বৃত্তিটাকে তুমি আলাদা করতে চাইলে এই বৃত্তাংশটা, এটা হচ্ছে আলাদা হয়ে করতে হবে তোমাকে, কারণ এইখানে হচ্ছে মাঝখান বরাবর একটি হচ্ছে মধ্যশিরার মতো অংশ রয়েছে, এটা মার্জিনাল, খেয়াল করতেছো তোমরা, একটা মার্জিনের মতো। তো এই মধ্যশিরার মতো, এই মধ্যশিরা বা সেপারেশন থাকার কারণে, এরকম সেপারেশন রেখাটা থাকার কারণে, সেপারেশন থাকার কারণেই যখন তুমি এই বৃত্তিটাকে আলাদা করতে চাবা, তখন এই অংশটুকু আলাদা হয়ে যাবে, অর্থাৎ এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে। সুতরাং এখানে বৃত্তাংশগুলো পরস্পরের সাথে হচ্ছে যুক্ত নেই, এরা খণ্ডিত আছে। বৃত্তাংশগুলো যদি আলাদা থাকে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে তোমার বিযুক্ত বৃত্তি। তাহলে এটা হচ্ছে তোমার বিযুক্ত বৃত্তি। এখন বৃত্তির কাজটা কি, ফাংশন বা কাজ, বৃত্তির কাজটা, প্রথম কথা হচ্ছে, আমি তোমাদের বর্ণনার সময় বলেছি যে বৃত্তি হচ্ছে ফুলের বাহিরের দিকের স্থাপক। তাহলে এর প্রথম কাজটা হচ্ছে যে, যেহেতু বাহিরের দিকে রয়েছে, অতএব ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে, ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে, বাইরের প্রতিকূল অবস্থা, ফুলকে বাইরের প্রতিকূল অবস্থা, দ্যাট মিন্স প্রতিকূল অবস্থা বলতে কি বোঝায়, রোদ, বৃষ্টি, ঝড়, এগুলো থেকে হচ্ছে রক্ষা করবে। এছাড়াও হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পোকামাকড় বা পতঙ্গের আক্রমণ থেকেও রক্ষা করবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা, যেমন হচ্ছে রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদির হাত থেকে হচ্ছে ফুলকে রক্ষা করবে। তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করে নিবে। তাহলে ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে, প্রতিকূল অবস্থায় যেমন হচ্ছে রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি থেকে হচ্ছে রক্ষা করা। দ্বিতীয় কাজটা হচ্ছে এটি, ফুলটাকে হচ্ছে তোমার পোকামাকড় বা হচ্ছে তোমার পোকামাকড় বা পতঙ্গের হাত থেকে রক্ষা করবে, পোকামাকড় থেকে রক্ষা করবে, পোকামাকড় থেকে সুরক্ষা প্রদান। আচ্ছা, 3 নম্বর কাজটা হচ্ছে, তোমরা পয়েন্ট করে অবশ্যই লিখবে, 3 নম্বর কাজটা হচ্ছে, যদি বৃত্তিটা সবুজ বর্ণের হয়ে থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত সবুজ হয়, বৃত্তি সবুজ হলে তা খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে, বৃত্তি সবুজ হলে তা খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে। আমি একটু তোমাদের বৃত্তিটা সম্পর্কে এট এ গ্লান্স পুরোটা একটু বলতে চাই। বৃত্তি তথ্যগুলো আগেই বলে দিয়েছে। তোমরা দেখো যে ফুলের সর্বাপেক্ষা বাহিরের দিকের প্রথম স্থাপক হচ্ছে বৃত্তি। বৃত্তির প্রত্যেকটি সদস্য বা অংশকে
বৃত্তির প্রত্যেকটি সদস্য বা অংশকে বলা হয় বৃত্তাংশ। এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। যদি বৃত্তির প্রত্যেকটি অংশ বা সদস্য খণ্ডিত না হয় অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত থাকে তবে তাকে যুক্ত বৃত্তি বলে। আর যদি বৃত্তির প্রত্যেকটি অংশ বা সদস্য বা বৃত্তাংশ অর্থাৎ বৃত্তির প্রত্যেকটি অংশ খণ্ডিত থাকে তবে তাকে বিযুক্ত বৃত্তি বলা হয়। এখন এর কাজের দিকে আমরা একটু আসি। কাজটা হচ্ছে, প্রথম কাজটা ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। তোমরা সেন্টেন্স কমপ্লিট করে নেবে, আমি কিন্তু সেন্টেন্স কমপ্লিট করে লিখিনি। ফুলকে বাহিরের প্রতিকূল অবস্থা, দ্যাট মিনস রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি থেকে ফুলটাকে হচ্ছে রক্ষা করা। যেহেতু সে বাইরের দিকে আসে, অবশ্যই সে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। পোকামাকড় থেকে সুরক্ষা প্রদান, বিভিন্ন ধরনের অনিষ্টকারী পোকামাকড় পতঙ্গ থেকে রক্ষা করা। তারপরে কাজটি হচ্ছে বৃত্তি সবুজ হলে তার খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে, ইউনিক একটি ফাংশন তার। এবার আমরা পরের অংশটা যাব, অর্থাৎ ফুলের 3 নম্বর অংশটি। 5টা অংশ যে রয়েছে, 3 নাম্বারটা হচ্ছে তোমার দলমণ্ডল। দলমণ্ডল এখানে আমরা একটু যাব। 3 নাম্বারটা হচ্ছে করলা। করলা, করলা হচ্ছে তোমার দলমণ্ডল। করলা দলমণ্ডল, ফুলের বাহিরের দিকের দ্বিতীয় স্তাবক, বাইরের দিকের দ্বিতীয় স্তাবক। এটি হচ্ছে ফুলের বাইরের দিকের, ফুলের বাহিরের দিকে, ফুলের কথাটি সামনে অবশ্যই থাকবে, সবসময় ফুল কথাটি থাকবে। ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তাবক, ফুলের বাইরের দিকের দ্বিতীয়, ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তাবক হলো, ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তাবকটা হচ্ছে করলা বা দলমণ্ডল। ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তাবকটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের প্রত্যেকটি অংশ বা সদস্যকে, এটা অনেক সময় ক নাম্বারে তোমাদের জন্য আসে, এই কারণেই আমি এই তথ্যটিকে লিখে দিচ্ছি। দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে পাপড়ি, দলাংশ, পাপড়ি বা দলাংশ বা পেটাল বলে। ইংরেজিটা হচ্ছে পেটাল, PETAL, PETAL। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি, PETAL, পেটাল। তাহলে দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে পাপড়ি বা দলাংশ বা পেটাল বলে। একটি ফুলে পাপড়ির সংখ্যা 4টি, 5টি বা হচ্ছে অনেক সময় অসংখ্য হতে পারে। একটি ফুলে এই দলমণ্ডল, এই দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে বলা হচ্ছে পাপড়ি, দলাংশ বা পেটাল। একটি ফুলে হচ্ছে তোমার পাপড়ির সংখ্যা 4টি, 5টি বা হচ্ছে অসংখ্য হতে পারে। এখন এই দলমণ্ডলের, ধরো তুমি একটা ফুলের এরকম একটা ছবি তোমাদের বইয়ের মধ্যে আছে, তাহলে এইখানে আমরা তিনটা পাপড়ি দেখতে পাচ্ছি। আমি আরেকটু তথ্যটা রিভিউ দিতে চাই তোমাদের। করলা, করলা হচ্ছে ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তবক, এটার পজিশন র্যাঙ্ক হচ্ছে তোমার 3 নম্বরে, কিন্তু বাইরের দিকের দ্বিতীয় স্তবক। ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তবক হলো করলা বা দলমণ্ডল। দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে পাপড়ি বা দলাংশ বা পেটাল বলে। এখন তোমরা একটু এখানে খেয়াল করে দেখো, এখানে কয়টা অংশ রয়েছে, 1 2 3, 3টা অংশ রয়েছে। এই 3টা অংশই, তিনটাকে একসাথে বলা হবে হচ্ছে তোমার, তিনটাকে একসাথে বলা হবে হচ্ছে করলা বা দলমণ্ডল, করলা বা দলমণ্ডল। এখন দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে বলা হচ্ছে পেটাল বা হচ্ছে পাপড়ি। বাংলা হচ্ছে পাপড়ি, ইংরেজি হচ্ছে তোমার পেটাল, পেটাল বা হচ্ছে পাপড়ি। এখন একটু তোমরা খেয়াল করে দেখো, পেটাল বা হচ্ছে তোমার পাপড়ি, এই চিত্রটা আমি এখানে যেটা দেখাচ্ছি যে এর মধ্যে হচ্ছে তোমার এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, আর তিনটাকে একসাথে বলা হবে হচ্ছে তোমার করলা বা দলমণ্ডল। তো
আমরা একটু যাব হচ্ছে তোমার এর ফাংশন। তার আগে একটি কথা তোমাদের, ফুলের যে অংশটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে এবং যে অংশটি মানুষকে হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ করে, এ ফুলের যে অংশটি সবচেয়ে চিত্তাকর্ষক হয়ে থাকে, মানুষকে সবচেয়ে বেশি হচ্ছে তোমার আকর্ষণ করে থাকে, যে অংশটুকু ফুলের হচ্ছে মানুষকে প্রফুল্লতা দান করে, যে অংশটুকু ফুলকে সবচেয়ে আকর্ষণীয় করে, সেটি কিন্তু হচ্ছে তোমার এই দলমণ্ডল বা হচ্ছে দলমণ্ডলের প্রত্যেকটি অংশ হচ্ছে পাপড়ি। এখন এই জন্য আমরা এই বর্ণনা ওই কথাটুকু যোগ করতে পারি যে ফুলের বাইরের দিকের দ্বিতীয় স্তবক হলো দলমণ্ডল। দলমণ্ডলের প্রত্যেকটি সদস্য বা অংশকে পাপড়ি বা দলাংশ বা হচ্ছে পেটাল বলে। ফুলের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর এবং চিত্তাকর্ষক অংশ হলো দলমণ্ডল বা পাপড়ি। দলমণ্ডল বা পাপড়ি আমরা একটু কাজ দেখে নেব। এর কাজটা আসলে তোমাদের জন্য একটু বলে রাখি, সেটি হচ্ছে বৃত্তির সাথে কাজের এর মিল থাকবে, কিন্তু তুমি কাজ লেখার সময় অবশ্যই এর প্রধান কাজটি 1 নম্বরে লিখবা, তারপরে বৃত্তির সাথে যে মিল আছে যে কাজটি সেটি পরে লিখবা। 1 নম্বর কাজ হচ্ছে, যেহেতু এই ফুলের পাপড়িটা সবসময় দলমণ্ডলটা সবসময় রং বেরঙের হয়ে থাকে, বিচিত্র বর্ণের হয়ে থাকে, এখানে ক্রোমোপ্লাস্ট রয়েছে, ক্রোমোপ্লাস্ট, যার কারণে এটি বিচিত্র বর্ণের হয়ে থাকে। কোন উদ্ভিদে লাল, কোন উদ্ভিদে সাদা, কোন উদ্ভিদে খয়েরি, এক এক উদ্ভিদে এক এক রকম হয়ে থাকে। এই যে বিভিন্ন রং বেরঙের হওয়ার কারণে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার প্রাণী, যেমন মৌমাছি, প্রজাপতি ইত্যাদি এই সুন্দর ফুলটা দেখে সেখানে হচ্ছে যায়, যাওয়ার ফলে সেখান থেকে মধু নেয় এবং এই সময় পরাগায়নের কাজটি হয়ে থাকে। তাহলে এর প্রথম কাজ হচ্ছে কি, পরাগায়নের সহায়তা প্রদান করে। পরাগায়নের সহায়তা বলতে পরাগায়নে অংশগ্রহণ করে, পরাগায়নে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, পরাগায়নে অংশগ্রহণ করা, পরাগায়নে হচ্ছে অংশগ্রহণ করা। এখন এই দ্বিতীয় কাজ আর তারপরে কাজটা আমি লিখবো না, কারণ হচ্ছে ওইটা তোমার বৃত্তির সাথে মিল রয়েছে। তাহলে পরাগায়নে সহায়তা করা, আর তারপরে কাজটি হচ্ছে তোমার, যেহেতু এটাও ফুলের কোন দিকে থাকে, বাহিরের দিকে থাকে, সুতরাং ফুলকে হচ্ছে তোমার বৃত্তির ন্যায়, ফুলকে বৃত্তির ন্যায়, ফুলকে বৃত্তির ন্যায়, ফুলকে বৃত্তির ন্যায় প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। বাইরের প্রতিকূল অবস্থায় দ্যাট মিন্স হচ্ছে তোমার রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি। বৃত্তির ন্যায় বাইরের প্রতিকূল অবস্থা থেকে ফুলকে সুরক্ষা প্রদান করে। এখন আমরা একটু হচ্ছে এইতে যাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো অংশ সে দুটোর ভিতরে যাব। তো আমরা পরেরটা যাব, 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে তোমার পুংস্তবক। পুংস্তবক ভালো করে বুঝবে তোমরা এটা। পুংস্তবক এবং হচ্ছে স্ত্রীস্তবক, এই দুটি ফুলের সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। অত্যাবশ্যকীয় স্তবক বা হচ্ছে প্রজনন স্তবক। প্রথমটা হচ্ছে তোমার পুংস্তবক, অ্যান্ড্রোসিয়াম, পুংস্তবক। এখন পুংস্তবক, আমরা এই পুংস্তবকের ফুলের এখানে কি বর্ণনাটা প্রথমে লিখব। ফুলের একটি অত্যাবশ্যকীয় প্রজনন স্তবক হলো পুংস্তবক। ফুলের একটি অত্যাবশ্যকীয় প্রজনন স্তবক হলো পুংস্তবক। পুংস্তবকের প্রত্যেকটি সদস্য বা অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে। এই তথ্যটুকু আমি একটু লিখে দেই। পুংস্তবকের প্রত্যেকটি সদস্যটি, পুংস্তবকের প্রত্যেকটি সদস্য বা অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে। তাহলে তোমাদেরকে প্রথমে যেটা বলতে হবে যে ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবক হলো পুংস্তবক। পুংস্তবকের প্রত্যেকটি সদস্য বা অংশকে বলা হয় পুংকেশর বা স্টামেন। একটি পুংকেশরের দুটি প্রধান অংশ থাকে। একটি পুংকেশরের দুটি প্রধান অংশ থাকে।
যথা পুংকেশরের মাথার দিকের স্ফীত। একটি পুংকেশরের দুটি প্রধান অংশ থাকে, যথা পুংকেশরের মাথার দিকের স্ফীত। স্ফীত বলতে তোমরা তো বুঝো যে একটু ফোলা অংশ বা থলের ন্যায় অংশ। পুংকেশরের উপরের দিকের থলের ন্যায় অংশকে বলা হয় পরাগধানী, অ্যান্থার। এটার নাম হচ্ছে অ্যান্থার, পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি অবস্থান করে? পরাগধানীর মধ্যে পরাগ রেণু, পোলেন গ্রেইন অবস্থান করে। পোলেন গ্রেইনের বাংলা হচ্ছে পরাগ রেণু। আর এই অংশটার নাম হচ্ছে তোমার পোলেন টিউব অর পরাগ দণ্ড। ফিগার এ স্ট্যামেন, একটি পুংকেশর। এখন আমি তোমাদের থিওরিটিক্যালি বললাম এটা, কিন্তু তুমি বাস্তবে কিভাবে দেখবে? বাসার আশেপাশে যদি হচ্ছে তোমার জবা ফুল থেকে থাকে, এখন এই পরিস্থিতিতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি তোমার হাতের কাছে থাকে তাহলে তুমি দেখতে পারবে, অথবা হচ্ছে তুমি দেখে ফেলেছো এর আগে, অনেক আগেই, অথবা পরিস্থিতি ভালো হওয়ার পরে দেন তুমি খেয়াল করবে। তুমি জবা ফুল যদি নিয়ে থাকো তাহলে দেখবা যে জবা ফুলের মধ্যে এরকম, ধরো এটা জবা ফুলের মধ্যে তুমি এরকম দেখতে পাওয়া যে ফুলটার বাহিরের দিকে, ফুলের পাপড়িগুলোর হচ্ছে বাহিরের দিকে এরকম একটা অংশ থাকে। এর ভিতরে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এরকম কতগুলো হচ্ছে অংশ থাকে। এই মাথার দিকটা হচ্ছে তোমার উপরের দিকটা কিছুটা স্ফীত, এই উপরের দিকটাই হচ্ছে তোমার এটা। এইগুলো, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর। আর এই সবগুলোকে একসাথে বলা হবে হচ্ছে পুংস্তবক। সবগুলোকে একসাথে বলা হবে হচ্ছে পুংস্তবক। এটি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালটা হচ্ছে কি, যে এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা পুংকেশর, আর এই সবগুলো পুংকেশরকে একসাথে বলা হবে পুংস্তবক। এবং এই যে পুংকেশরের উপরের দিকে থলের ন্যায় অংশটাকে বলা হচ্ছে তোমার, থলের ন্যায় অংশটাকে বলা হয় পরাগধানী। আর এই পরাগধানীর মধ্যে অবস্থান করে ছোট ছোট এগুলো হচ্ছে পরাগরেণু, ছোট এগুলো হচ্ছে পরাগরেণু। এখন এই পরাগরেণুগুলো থেকেই হচ্ছে পুংগ্যামেট তথা শুক্রাণুর উৎপত্তি হবে। আমি তোমাদেরকে বলেছিলাম এই এক একটি পরাগরেণু হচ্ছে ভবিষ্যতের স্পাম বা হচ্ছে শুক্রাণু। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পুংকেশরের দুটি প্রধান অংশ থাকে, কিন্তু আমি নাম লিখেছি তিনটা। দুটি প্রধান অংশ কি কি? সেটা হচ্ছে যে পুংকেশরের উপরের দিকের থলের ন্যায় অংশটাকে বলা হচ্ছে পরাগধানী, অ্যান্থার, এটা পরাগধানী, এর একটা অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে যে পরাগদণ্ড, যেটা দণ্ডাকার বা হচ্ছে নলাকার অংশ, যেটা দণ্ডাকার বা হচ্ছে নলাকার অংশ। এই দণ্ডাকার বা নলাকার অংশটাই হচ্ছে তোমার পরাগদণ্ড। এই দুটো প্রধান অংশ, কারণ পরাগধানী না থাকলে তো সেখানে পরাগরেণু থাকতে পারতেছে না। আমি পুরো তথ্যটাকে একবার তোমাদেরকে বুঝিয়ে দিই, তার আগে একটু কাজটা বলি। এর কাজটি হচ্ছে সরাসরি এটা জননে অংশগ্রহণ করে। এই যে হচ্ছে তোমার পরাগরেণু, এটা এখান থেকে হচ্ছে পরাগরেণু মানে হচ্ছে ভবিষ্যতের পুংগ্যামেট বা হচ্ছে শুক্রাণু। তাহলে এটার কাজ কি? সরাসরি জননে, একটা কাজে লিখে দিবা তোমরা, সরাসরি জননে অংশগ্রহণ। সরাসরি, এই জন্যই আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সরাসরি জননে অংশগ্রহণ করে।